নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। একের পর এক কার্পেট বম্বিং শুরু হয়ে গিয়েছে বিরোধীদের তরফ থেকে। প্রথম বমটা মারলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রমাণ করে দিলেন যে পশ্চিমবাংলার ভোটার লিস্টে ভিন্ন রাজ্যের ভোটার, অর্থাৎ হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ভোটার পর্যন্ত পশ্চিমবাংলার ভোটার লিস্টে ঢুকে গিয়েছে। এভাবেই বিভিন্ন রাজ্যের ভোটার লিস্টে বিভিন্ন রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একই এপিক নম্বরের, অর্থাৎ একই ভোটার কার্ড নম্বরের একাধিক ভোটার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। অর্থাৎ বিজেপির একটা গ্যাং আছে, সেই গ্যাংটা রাজ্যে ঘুরে ঘুরে, বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তারা ভোট দেয় এবং বিজেপিকে জিততে সহায়তা করে। এটা প্রমাণিত। আর এর দোষর হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সব জেনে শুনে দেখে বুঝে তারপরেও তারা চুপ করেছিল। দীর্ঘ 11 বছর ধরে বিরোধীদের এই নিরাপত্তাকে নির্বাচন কমিশন ভেবেছিল বিরোধীদের দুর্বলতা। কিন্তু মাধবপুরা কেন্দ্রে, ব্যাঙ্গালোরের মাধবপুরা কেন্দ্রে একদম অ্যাটম বোম ফাটিয়ে দিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী অ্যাটম বোম ফাটানোর সঙ্গে সঙ্গে প্রথমে তো গদি মিডিয়া সেটাকে চেপে যেতে চেষ্টা করেছিল, কিন্তু আমাদের মতন ইউটিউব মিডিয়ায় সেই কনফারেন্স, প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন। এবং প্রায় দেশের সমস্ত ইউটিউব মিডিয়া, যারা অন্তত তাবেদারি করে না, ধামা ধরা নয়, যারা চরণ চুম্বন করে না, এমন কিছু মিডিয়া, এমন কিছু ইউটিউব চ্যানেল তারা দেখাতে থাকলো। সেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ হলো। অর্থাৎ দেশের মানুষের কাছে ছড়িয়ে পড়লো সেই অ্যাটম বোমের প্রভাব। সেই তেজস্ক্রিয় প্রভাব যখন কাটাতে পারেনি, তখন নির্বাচন কমিশন কিছু অযৌক্তিক কথাবার্তা এনে তারা একটা প্রেস কনফারেন্স করলো। আমরা সেই প্রেস কনফারেন্সও দেখিয়েছি আপনাদেরকে। তারা কি বললো? না, সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে না, কারণ মা বোনদের ভিডিও সার্বজনিক করা কি উচিত? কত রকম মূর্খ, আকাট মূর্খ গবেট হলে এই কথা বলা যায়। ভোট কেন্দ্র কি মানুষের প্রাইভেট জায়গা? যদি সিসিটিভি ফুটেজ নাই দেখাতে হয়, তাহলে সিসিটিভি লাগানো হয়েছিল কেন? সিসিটিভি লাগানো হয়েছিল কি ওই মা বোনেদের ফুটেজ দেখার কাজ শুধু নির্বাচন কমিশনের লোকেরা করবে বলে? আমাদের অধিকার নেই কারা ভোট দিচ্ছে, কারা ভোট দিচ্ছে না, একই ভোটার বারবার ঢুকছে কিনা সেটা জানার? আমাদের অধিকার নেই? এরকম নানা কুযুক্তি দিয়ে তারা একটা প্রেস কনফারেন্স করলো বহুদিন পরে, কিন্তু সেই প্রেস কনফারেন্স মানুষের কাছে হাসির পাত্র হয়ে গেল। এরপর রাহুল গান্ধী বলছেন অ্যাটম বোমের জায়গায় হাইড্রোজেন বোম ফাটাবেন। আপনারা জানেন অ্যাটম বোমের থেকেও হাইড্রোজেন বোমের তেজস্ক্রিয়তা অনেক বেশি। কেউ কেউ বলছেন হরিয়ানা নিয়ে ফাটাবেন, কেউ বলছেন মহারাষ্ট্র নিয়ে ফাটাবেন, কেউ বলছেন বারাণসী নিয়ে ফাটাবেন। এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে। রাহুল গান্ধী কিন্তু কোনো জায়গার নাম বলেননি, এটা মনে রাখবেন। এই হাইড্রোজেন বোমের তেজস্ক্রিয়তায় বিজেপির কি অবস্থা হতে পারে বা নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে নামতে পারে, সেটাই আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। রাহুল গান্ধীকে পাপ্পু বানানোর বহু চেষ্টা করেছিল বিজেপি। তারা কয়েক কোটি টাকা খরচা করেছিল মিডিয়ার পেছনে রাহুল গান্ধীকে যাতে পাপ্পু বানানো যায়। কিন্তু সেই পাপ্পু আজকে পাপা হয়ে গিয়েছে, অর্থাৎ সবার বাপ হয়ে দাঁড়িয়েছে। রাহুল গান্ধীর বর্তমান অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে রাহুল গান্ধী কিন্তু অনেক দূর খেলার জন্য প্রস্তুতি নিয়ে নেমেছেন এবং তার উপরে নানা আঘাত আসবে, অভিঘাত আসবে, এটা তিনি জেনেই নেমেছেন। তারপরেও রাহুল গান্ধীকে কিন্তু বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করেছে বিজেপি, পারছে না কোনোভাবে। যেভাবে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দমাতে পারেনি বিজেপি, সেভাবেই কিন্তু রাহুল গান্ধী কিন্তু একেবারে সবকিছুর ঊর্ধ্বে উঠে একটাই কথা বলছেন, সবার আগে সংবিধান, সবার আগে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার চুরি করে নিয়েছে বিজেপি বিভিন্ন রাজ্যে। মহারাষ্ট্রে এক লপ্তে 40 লক্ষ ভোটার বেড়েছে, আবার বিহারে এক লপ্তে 65 লক্ষ ভোটারকে তারা ডি ভোটার করে দিয়েছে, ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। কেন এই বিমাতৃ সুলভ আচরণ? কেন একটা রাজ্যে হঠাৎ করে ভোটার বেড়ে যায়, আবার কোনো রাজ্যে ভোটার কমে যায়? পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, আপনারা দেখবেন পশ্চিমবঙ্গেও এক লপ্তে হয়তো এরকম 70-80 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হবে।
আমরা চাই যে মৃত ভোটার বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার তাদের নাম বাদ যাক। কিন্তু বিহারে কি দেখলাম আমরা? বিহারে দেখলাম যাদেরকে মৃত ভোটার বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তারা সুপ্রিম কোর্টে হাজির হয়ে গেল। সেই মৃত মানুষগুলো দলে দলে টেলিভিশন ক্যামেরার সামনে মুখ দেখাতে শুরু করলো। অর্থাৎ জ্যান্ত মানুষকে, জীবিত মানুষকেও মৃত ভোটার দেখিয়েছে নির্বাচন কমিশন। এবং কিভাবে, কি রকম জালিয়াতি করে এই এসআইআর হয়েছে বিহারে, আমাদের অগ্রজ সাংবাদিক, আমার অত্যন্ত শ্রদ্ধার সাংবাদিক অজিত আঞ্জুম কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তারপরেও অনেকে করেছেন, কিন্তু অজিত আঞ্জুমজি যেটা করেছেন সেটা নিঃসন্দেহে একটা বৈপ্লবিক কাজ। ফলে কি হয়েছে? ফলে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদেশে তো এরকমই হয়। সত্যি কথা যারা বলে, চোখে আঙুল দিয়ে যারা সত্যিটা দেখিয়ে দেয়, তাদের বিরুদ্ধে এরকমই হয়। হয়তো আমাদের বিরুদ্ধে হবে, কারণ আমরা এই কথাগুলো রিপিট করছি। যেটা অজিত আঞ্জুম সাহেব বলেছেন সেই কথা আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে। আমাদের ওপরও নানা অভিজ্ঞতা আসতে পারে, আসছেও। প্রতিদিনই হুমকি ফোন আসে, প্রতিদিনই কোনো না কোনো পুলিশ কেস করার চেষ্টা করা হয়, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে বা উপযুক্ত যুক্তির অভাবে সেটা দাঁড়ায় না। তবুও তার মধ্যেও বেশ কিছু পুলিশ কেস আমাদের উপর হয়েছে, আমরা সেগুলো লড়ছি, আইনি লড়াই লড়বো। সেটা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা বা চিন্তা কোনোটাই নেই। আইনের পথে চলবে, আইনের প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা, সেটা ধীরে 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 কমতে কমতে এমন জায়গায় পৌঁছেছে যে এখন ভোট চোর গদ্দি চোর বললে শুধু বিজেপি রেগে যাচ্ছে না। ভোট চোর গদ্দি চোর বললে বিজেপি শুধু রাখছে না, নির্বাচন কমিশনও তেলে বেগুনে জ্বলে উঠছে। কারণ তারা জানেন দীর্ঘ 11 বছর ধরে তারা ভোট চুরি করেছেন এবং ভোট চুরি করতে সাহায্য করেছেন। যখনই যে নির্বাচন কমিশনার এসছে এই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে, 2014 পর থেকে, তারা প্রত্যেকেই বিজেপির তাবেদারি করে গিয়েছে, নরেন্দ্র মোদীর জুতো চেটে গিয়েছে। আজকের যে নির্বাচন কমিশন, তারাও কিন্তু নরেন্দ্র মোদীর জুতো চেটেই নির্বাচন কমিশনার হয়েছেন। কারণ নির্বাচন কমিশনার মনোনয়ন করার পদ্ধতি কি ছিল? বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী, আর মাঝখানে থাকতেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে নরেন্দ্র মোদী নিয়ে আসলেন অমিত শাহকে। তার মানে অমিত শাহ, নরেন্দ্র মোদী আর বিরোধী দলনেতা। ভোটাভুটি হলে তো অমিত শাহ, নরেন্দ্র মোদী যাকে ভোট দেবেন তারাই জিতবেন। এইভাবেই জিতেছেন কিন্তু আমাদের জ্ঞানেশ কুমার। এইভাবেই জিতে নির্বাচন কমিশনার হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনকে পুরো পকেটে পুরে রেখেছে বিজেপি। সেখান থেকে তারা নড়তে পারবে না। কারণ যদি এরকম নড়াচড়া বেশি করে বা বেশি ট্যাফও করে, তাহলে নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়া হবে এবং বিজেপির মনোনীত, অমিত শাহ, নরেন্দ্র মোদীর মনোনীত কেউ আরেকজন নির্বাচন কমিশনার হবে। এইভাবেই তানাশাহী, এইভাবে স্বৈরাচারী চলতে থাকবে আমাদের দেশে। কিন্তু তা আর হবে না, তা আর হচ্ছে না। কারণ দেশের মানুষ এখন বুঝে গিয়েছে যে বিজেপি যে রাজ্যে রাজ্যে ভোটে জিতেছে, হয় তারা বিধায়ক কিনে জিতেছে, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে। আপনি মহারাষ্ট্রের কথা বলুন, মধ্যপ্রদেশের কথা বলুন, বিভিন্ন জায়গা তারা ব্যাকডোর দিয়ে জিতেছে, অথবা ভোট চুরি করে জিতেছে। এক একটি কেন্দ্রে কয়েক হাজার ভোটারকে বাড়িয়ে দিয়ে সেই ভোটারকে অন্য রাজ্য থেকে পাঠিয়ে ভোট দিয়ে তারপরে কিন্তু তারা ভোটে জিতেছে। আমি আমাদের পশ্চিমবাংলার কয়েকটি বুথের যারা বসেন এরকম লোকজনের সাথে কথা বলছিলাম, বেশ কয়েকটি বুথের লোকজনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যখন ভোট চলে, যারা বুথে বসেন তারা দেখতে পান তাদের পাড়ার লোক নন, তাদের এলাকার লোক নন, তাদের বুথের লোক নন, তবু এরকম কিছু লোক এসে ভোট দিয়ে যাচ্ছে। তাদের ভোটার কার্ড আছে, ভোটার লিস্টে তাদের নাম আছে, আটকানোর কোনো জায়গা নেই। কিন্তু কিন্তু এইখানেই তো খেলাটা খেলেছে নির্বাচন কমিশন এবং বিজেপি। এইখানেই খেলাটা খেলেছে। এইরকম ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে, তাদের হাতে ভোটার কার্ড আছে, তাদের প্যান কার্ড আছে, সবই আছে। আপনার পাড়ার ভোটার হিসেবে যাকে দেখানো হচ্ছে সে হয়তো থাকে অন্যত্র কোথাও। সে আপনার পাড়ার ভোটার, তার ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে ভোট দিতে যাচ্ছে। আটকানোর তো কোনো রাস্তা নেই আইনত, কিন্তু তবু তারা ভোট দিচ্ছে। এরকম ভাবেই লক্ষ লক্ষ কোটি কোটি ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে সমস্ত বুথে। ভারতের যতগুলো বুথ আছে, যেখানে যেখানে বিজেপির জেতার সম্ভাবনা কম, সেই সব বুথে এরকম বহু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর বাদ দিয়ে দেওয়া হয়েছে একেবারে জেনুইন ভোটারদেরকে। বিহারের এসআইআর তার চোখের সামনে প্রমাণ। কিন্তু এই হাইড্রোজেন বোমা ফাটাতে চলেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিজের মুখেই বলেছেন হাইড্রোজেন বোমা ফাটাবেন। হাইড্রোজেন বোমার ব্যাপ্তি, তার বিকিরণ, তার বিচ্ছুরণ তারা অনেক বেশি হবে।
এবং এইখানেই ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশন। আমি আসবো এই সব কিছু নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। মাধবপুরা কেন্দ্র নিয়ে যখন টালমাটাল নির্বাচন কমিশন, তারা কি জবাব দেবে না দেবে বুঝে পাচ্ছে না, তারা যা তা কুযুক্তি দিয়ে নির্বাচন কমিশন একটা প্রেস কনফারেন্স করে বসলো বটে, কিন্তু এখন তারপরে তারা বলছে হলফনামা দিতে হবে রাহুল গান্ধীকে। আরে নির্বাচন কমিশনের ভোটার লিস্ট, সেখানে রাহুল গান্ধী হলফনামা দেবে কেন? বরং রাহুল গান্ধীর এই বক্তব্যের প্রেক্ষিতে এফআইআর করা উচিত নির্বাচন কমিশনের। কারণ রাহুল গান্ধী যদি মিথ্যে বলে থাকেন, ভুল তথ্য দিয়ে থাকেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন নিচ্ছে না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন কেন হলফনামা দিয়ে বলছে না তাদের যে ভোটার লিস্ট সেটাই সঠিক, সেটাই একেবারে নিখুঁত? বলার জায়গা নেই। কারণ প্রত্যেক ভোটার লিস্টে, প্রত্যেক এলাকার ভোটার লিস্টে এরকম কিন্তু ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে, জীবন্ত মানুষকে মৃত দেখানো হয়েছে। এইরকম ভাবে বিজেপি একের পর এক নির্বাচন জিতেছে। কিন্তু এই বিহার নির্বাচনের যে দামামা বেজেছে, সেখানে বিজেপি বা নীতিশ কুমারের জোট জিতবে কিনা এক্ষুনি আমরা বলতে পারছি না, সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু যদি নির্বাচন কমিশনের দয়া দাক্ষিণ্যে এই এনডিএ জোট বিহারে জিতেও যায়, পশ্চিমবাংলায় কি সেই খাপ খুলতে পারবে? এটা লাখ টাকার প্রশ্ন। পশ্চিমবাংলায় কিন্তু ইতিমধ্যেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন যে পশ্চিমবাংলার ভোটার লিস্টে অন্য রাজ্যের ভোটার ঢুকে পড়েছে। নির্বাচন কমিশনার ভুল স্বীকার করেছে, ভুল স্বীকার করে সেটা বাদ দিয়েছে। এরপরে হবে এসআইআর। এসআইআরে প্রথমে তারা আধার কার্ডকে নিতে চায়নি, পরে আদালতের নির্দেশে আধার কার্ড নিতে বাধ্য হয়েছে তারা। পশ্চিমবাংলায় আধার কার্ড নেই এমন প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা কত আমরা ঠিক জানি না, সেটা হয়তো 1% হবে না, কারণ সবার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি আছে। তাই পশ্চিমবঙ্গে নির্বিচারে ভোটার বাদ দেওয়া বিহারের মতন করে, এটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে আর সম্ভব হবে না। হ্যাঁ, নিশ্চয়ই মৃত ভোটার বাদ যাবে, নিশ্চয়ই যারা অন্য জায়গায় চলে গিয়েছেন পাকাপাকি ভাবে তাদের ভোট বাদ যাবে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি সচেতন। যারা ভিন রাজ্যে আছেনও, যারা অন্য রাজ্যে আছেন চাকরি বাকরির সূত্রে, ব্যবসার সূত্রে অন্য রাজ্যে আছেন, তারা অনলাইনে এই আধার কার্ড দাখিল করে তাদের নাম ভোটার লিস্টে তুলতে পারবে। এবং পশ্চিমবাংলার এসআইআর মানে নির্বাচনের অন্তত 3 মাস আগে হবে, একদম বিহারের মতন নির্বাচনের মুখে হবে না। 3 মাস আগে হলে মানুষ সেখানে তার ভোটার লিস্টে নাম আছে কিনা দেখে তারপরে তিনি আবার আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যতটা সহজ বিহারে হয়েছে ততটা সহজ কিন্তু হবে না। তাছাড়া আপনাদের একদম ভেতরের খবর বলে রাখি, তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই এই যে একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায়, তিনি যে দলেরই হোক, সিপিএম হতে পারেন, কংগ্রেস হতে পারেন, বিজেপি হতে পারেন, তৃণমূল হতে পারেন, এসইউসিআই হতে পারেন, ফরওয়ার্ড ব্লক হতে পারেন, যে কোনো দলের হোক, কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে। তারা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করা শুরু করে দিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে দেখছেন কে আছেন, কে মৃত, কে শিফটেড বা অন্য জায়গায় চলে গিয়েছেন, এগুলো তারা কিন্তু এই স্ক্রুটিনি করে তৈরি করে রেখেছেন। যখনই এসআইআর এর এই নামগুলো বাদ যাবে তখনই তারা প্রমাণ সমেত হাজির হবে আদালতে। তখন কি করবে নির্বাচন কমিশন? যেভাবে মুখ পুড়েছে বিহারে, যেভাবে মুখ পুড়েছে ওই চণ্ডীগড় ভোটে, সেভাবেই কি মুখ পোড়াবে নির্বাচন কমিশন?
নাকি তারা গাজোয়ারি করে সমস্ত নাম বাদ দেবে তাদের ইচ্ছে মতো? পশ্চিমবাংলায় কিন্তু গাজোয়ারিটা চলবে না। পশ্চিমবাংলায় গাজোয়ারি চলবে না, তার দুটো কারণ। প্রথম কথা, বিহারে তারা যে গাজোয়ারিটা করেছে তার জন্য তাদের সরকারি মদত মিলেছে, বিহার সরকারের মদত মিলেছে। পশ্চিমবাংলায় কিন্তু বাংলা সরকারের মদত মিলবে না। বাংলায় কিন্তু এনডিএ জোট ক্ষমতায় নেই, এখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। এখানে সরকারি সাহায্য মিলবে না সেভাবে। ফলে এবং এখানকার সাধারণ মানুষ, দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে এখানকার সাধারণ মানুষ, আমি আপনি প্রত্যেকেই আমাদের ভোটের অধিকার সম্বন্ধে সচেতন। আমাদের কারুর একটা ভোট বাদ গেলে তার জবাবদিহি তো নির্বাচন কমিশনকে করতেই হবে। এরকম যদি ধরে নিন আমি 65 লক্ষ ছেড়ে দিলাম, আমি যদি ধরে নিই 1 লক্ষ বৈধ ভোটারের নামও বাদ যায়, পশ্চিমবাংলায় কিন্তু নির্বাচন কমিশন কাজই করতে পারবে না সেভাবে। এত হইচই হবে, মানুষ পথে নামবে। যে মানুষ জীবন্ত মানুষদেরকে মৃত বলে ঘোষণা করবে নির্বাচন কমিশন, যেটা বিহারে করেছে, সেই মানুষের ঢল নামবে কলকাতার রাজপথে। নির্বাচন কমিশন মুখ লুকোবে কোথায়? আর হাইড্রোজেন বোমার কথা বলছিলাম, হাইড্রোজেন বোমা যেটা ফাটতে চলেছে, রাহুল গান্ধী যেটা পাঠাতে চলেছেন, আমি জানি না সেটা বারাণসী নিয়ে হতে পারে, সেটা হরিয়ানা নিয়ে হতে পারে, মহারাষ্ট্র নিয়ে হতে পারে, কিন্তু এর ব্যাপ্তিটা বিরাট হবে। নির্বাচন কমিশন এমনি ব্যাকফুটে, সারা দেশে তারা যে ভোট চুরি করতে সাহায্য করেছে এটা এবার প্রমাণিত। কারণ তাদের প্রেস কনফারেন্সে তারা রাহুল গান্ধীর কোনো কাউন্টারই করতে পারেননি, আলফাল বকে গিয়েছেন, এটাও মানুষ দেখেছে। এই হাইড্রোজেন বোমার মোকাবিলা কিন্তু এবার নির্বাচন কমিশন আর করতে পারবে না, কারণ এর ব্যাপ্তিটা অনেক 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 বড় হতে চলেছে। শুধু কংগ্রেসই এই কাজ করছে এরকম নয়, কংগ্রেসই যে ভোটার লিস্টে স্ক্রুটিনি করছে, বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করছে বা তৃণমূল করছে এরকমটা নয়। সমস্ত রাজনৈতিক দল, যারা বিরোধী, বিজেপি বিরোধী রাজনৈতিক দল, এমনকি বিজেপির শরিক রাজনৈতিক দলেরাও কিন্তু ইতিমধ্যে এই ব্যাপারে সচেতন হয়েছে। দীর্ঘ 11 বছর ধরে যে চুরি করে গিয়েছে বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে, যে পাপ করে গিয়েছে, এইবার পাপের মাসুল দেওয়ার সময় এসে গিয়েছে। 2029 পর্যন্ত কেন্দ্রের এই সরকার টিকবে কিনা খুব জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু যদি না টেকে, আমি দুটোই বলবো, টিকলে কি হবে না টিকলে কি হবে দুটোই বলবো। যদি না টেকে, এই সরকার যদি 29-এর আগেই পড়ে যায়, চন্দ্রবাবু নাইডুর মতিগতি মোটেও ভালো লাগছে না। চিরাগ পাসওয়ান খুব সম্ভবত 2-4 দিনের মধ্যেই এনডিএ ছাড়তে চলেছেন। আবার নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী হতে না পারেন বিহারে, তিনি কি করবেন সেটা মানে ব্রহ্মাই জানেন, আর কেউ জানেন না। তো ফলে সব মিলিয়ে কিন্তু এই সরকার অনেকটা টালমাটাল অবস্থায় আছে, অনেকটা টালমাটাল অবস্থায় আছে। যে কোনো সময় 4টে পায়া 2-3টে পায়া কিন্তু চেয়ার থেকে খসে পড়ে যেতে পারে। ফলে সরকার পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আমি বলছি না যে পড়ে যাবে, কিন্তু পড়ে যাওয়ার মতন একটা উপক্রম হয়েছে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই সরকার যদি পড়ে যায়, নিশ্চিতভাবে জেনে রাখুন এদের এই 11 বছর ধরে চুরি চামারি, আদানিকে বিভিন্ন খনি পোর্ট বেআইনিভাবে পাইয়ে দেওয়া, বেআইনিভাবে কয়লা আনানোর বন্দোবস্ত করে দেওয়া, সেই কয়লা দ্বিগুণ দামে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে বিক্রি করা, সব কিছুর কিন্তু তদন্ত হবে নির্বাচন কমিশনের ভূমিকাও, তদন্ত হবে সিবিআই ইডির ভূমিকাও। যে অফিসারেরা এই কাজে লিপ্ত, তারা কি সবাই ছাড় পেয়ে যাবে? সবাই মমতা বন্দ্যোপাধ্যায় নন। বদলা নয় বদল চাই, এটা সবাই বলেননি, বলতে পারেন না। কংগ্রেস যদি এই সরকারের যদি ভবিষ্যতে সরকারের লিড নেয়, তাহলে কংগ্রেস যে ছেড়ে কথা বলবে না, এটা কিন্তু মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সকলের কথাতে স্পষ্ট হয়ে গিয়েছে। একদম কোট আনকোট চেতাবনী দিয়ে রেখেছে তারা। অর্থাৎ তারা কিন্তু একটা কথা বলে রেখেছে, সরকার বদল হলে যারা এইসব অনৈতিক কাজের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা নেবে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, সেটা তার উদারতা বলবো না, সেটা তার ধৃষ্টতা, ভুল। বামেরা যে কাজগুলো করে গিয়েছে, সে কাজগুলো উজাগর হওয়ার দরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। সে করেননি তার ব্যাপার, কিন্তু রাহুল গান্ধীরা যে করবেন এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। এটা তো গেল সরকার যদি মাঝপথে পড়ে যায়। আর সরকার যদি মাঝপথে না পড়ে, তাহলে কি হবে? সরকার মাঝপথে না পড়লে এই তানাশাহি বা এই স্বৈরাচার কিন্তু আরো বাড়তে থাকবে। প্রকাশ্যে ভোট চুরি হবে,
প্রকাশ্যে লুট হয়ে যাবে আপনার ভোট, আপনি কিচ্ছু করতে পারবেন না। দেখছেন না, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের বিরুদ্ধে সেনাকে পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। সেনা এসে তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে নিচ্ছে, তাদের ব্যানার খুলে নিচ্ছে, তাদের প্যান্ডেল ভেঙে দিচ্ছে অনুমতি নেওয়া সত্ত্বেও। সেনাকে কাজে লাগানো হয়েছে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআই এর পর এবার সেনাকেও কাজে লাগানো হচ্ছে। সারা দেশে এটা হবে, যেখানে যেখানে অবিজেপি শাসিত সরকার আছে সব জায়গায় হবে। ফলে সব মিলিয়ে কিন্তু বিপাকে পড়বে বিরোধী দলগুলি। তাই বিরোধী দলগুলো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, ইগো সব ছেড়ে দিয়ে এবার কিন্তু তারা এক কাঠা হয়ে নামতে চাইছে। বিহারের র্যালিতে তৃণমূল কংগ্রেস লোক পাঠিয়েছে, তাদের সাংসদদের পাঠিয়েছে। যদিও আরো বড় স্তরের নেতা গেলে বেশি ভালো হতো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পাঠিয়েছে। অখিলেশ যাদব, স্ট্যালিন সকলে মিলে যোগ দিচ্ছে রাহুল গান্ধীর র্যালিতে। তার মানে কি, একটা বার্তা দেওয়া হচ্ছে আমরা সব এক আছি, হাম সব এক হ্যায়, হাম সাথ সাথ হ্যায়। এই এতদিন বিরোধীদের ইগো, বিরোধীদের আভ্যন্তরীণ লড়াইয়ের ফায়দা নিয়ে গেছে বিজেপি, কিন্তু এবার কিন্তু বিরোধীরা এক কাট্টা হয়ে কোমর বেঁধে নেমেছে ভোট চুরি রুখতে উপরাষ্ট্রপতি নির্বাচনে। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা জিতবে কিনা এক্ষুনি জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ভূমিকা এখনো স্পষ্ট নয়, বা স্ট্যালিনের ভূমিকাও স্পষ্ট নয়। সেই হিসেবে যদি ধরি যে উপরাষ্ট্রপতি পদে যদি এনডিএ মনোনীত প্রার্থী জিতেও যায়, স্বস্তিতে থাকবে না বিজেপি। আগামী 29 সাল পর্যন্ত, এটা 25 চলছে, আগামী 4 বছর এই রকম কার্পেট বম্বিং এর শিকার হতে হবে বিজেপিকে, যদি তারা টিকে যায়। আর যদি না টেকে তাহলে কি হবে বুঝতে পারছেন? এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা হয়তো তিহারে কাটাবে, আর দেশবাসী অপেক্ষায় আছে সেই সুদিনে। আর আপনারা অপেক্ষায় থাকুন, আগামীকাল সকালে আসছেন সুমন ভট্টাচার্য, তার বিশেষ অনুষ্ঠান সরাসরি সুমন নিয়ে। পশ্চিমবঙ্গে মতুয়া ভোট এবং রাজবংশী ভোটেও থাবা বসাতে চলেছে মানে তৃণমূল কংগ্রেস, যেখানে একচ্ছত্র আধিপত্য ছিল বিজেপি, সেই সব জায়গাতেও কিন্তু থাবা বসাচ্ছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস। কারণ মতুয়া রাজবংশীদের যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি। ফলে এইসব অঞ্চলে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে বিজেপি কিন্তু এখন জর্জরিত। আমাদের প্রসূনগুপ্তও বেরিয়েছেন উত্তরবঙ্গ সফরে। প্রসূনগুপ্ত নিয়ে আসছেন আরো ভয়ঙ্কর তথ্য। মুসলিম ভোটের কি অবস্থা পশ্চিমবঙ্গে সেটা কিন্তু তিনি তুলে ধরবেন। মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, দিনাজপুর, 2 দিনাজপুর, এই জায়গাগুলো ঘুরে ঘুরে তিনি রিপোর্ট নিয়ে আসছেন আপনাদের জন্য। অনেক ভালো ভালো পর্ব আপনাদের জন্য অপেক্ষা করছে আগামী কয়েকদিনের মধ্যে। সুমন ভট্টাচার্যের এপিসোডটা কালকে দেখতে ভুলবেন না। প্রসূন ব্যানার্জি আগামী সপ্তাহে এসে আপনাদের বিস্তারিত বলবেন। ভয়ঙ্কর তথ্য তুলে আনছেন তিনি। ফোনে যা তথ্য দিচ্ছেন তাতে আমি এমনি শিহরিত হচ্ছি। উনি যখন বলবেন তখন আরো বিশদে বলবেন। যাই হোক, এইসব অনুষ্ঠানগুলো দেখতে হলে, নিয়মিত দেখতে হলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি। নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব বলে একটি লেখা আছে, সেই অংশটিতে একবার টাচ করুন। পাশে একটা বেলের ছবি আছে, সেই ঘন্টার ছবিতে একবার টাচ করুন। তারপর দেখবেন একটা উইন্ডো, একটা বক্স খুলে যাবে, সেখানে অনেকগুলো অপশান থাকবে, তাতে অল বলে অপশানটা ক্লিক করুন। আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবেন। এর জন্য 1 পয়সাও তো লাগে না, একটু সদিচ্ছা লাগে আপনাদের। আপনাদের এই সদিচ্ছা আমাদেরকে অনেক 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 বেশি উৎসাহিত করে। সাবস্ক্রাইব করে দিন। আমরা লক্ষ্য করেছি আমাদের যত মানুষ সাবস্ক্রাইব করে দেখেন এই চ্যানেল, তার থেকে অনেক বেশি মানুষ সাবস্ক্রাইব না করে দেখেন। আপনারা যদি যারা সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে দেন, আমরা উৎসাহিত হই। আরো ভালো ভালো অনুষ্ঠান আনার জন্য আমাদের একটা প্রচেষ্টা থাকে। আর আমাদের জনমত সমীক্ষা আপনারা তো জানেন, প্রত্যেক শনিবার আমরা দেখাচ্ছি বিজেপির জেতা আসনগুলো কি হতে চলেছে। সেগুলো যদি দেখতে হয় আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের পাশে থাকতে হলে, আর্থিকভাবে সহায়তা করতে হলে আমাদেরকে ইউপিআই করতে পারেন। ইউপিআই কিভাবে করতে পারবেন? 9830075869 নম্বরে গুগল পে, ফোনপে, জিপে, আরো কি সব আছে, পেটিএম, এইসব করে আপনারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন, যাতে এই চ্যানেলটা আমরা দীর্ঘদিন চালাতে পারি। এই চ্যানেল চালাতে যে বিশাল বিপুল খরচ, সেই খরচের কিছুটা ব্যয়ভার আপনারা যদি তুলে দেন, আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। বহু মানুষ ইতিমধ্যে নিয়েছেন, আপনিও তুলে নিন। 9830075869 নম্বরে আপনার সাধ্যমতো
আর্থিক সাহায্য প্রতি মাসে আমাদের পাঠান, যাতে আমরা চ্যানেলটা চালাতে পারি। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।